আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে আজকে ক্লাস নিতে কেমন জানি লাগতেছে। যখনই মনে পড়তেছে যে আজকেই ক্লাস শেষ, তখন একটু খারাপ লাগা কাজ করতেছে। সেই দীর্ঘ 3 মাস প্লাস জার্নি আপনাদের সাথে। তো যখনই মনে পড়তেছিল সারাদিনই যে আজকে ক্লাস শেষ কেমন জানি লাগতেছিল। তো কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আজকে 54তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে এই কোর্সের শেষ ক্লাস, তারপরেও গ্রুপ যেহেতু থাকবে, সুযোগ হলে আরও দুই একটা এক্সট্রা ক্লাস নেওয়ার ট্রাই করব। যদি কোনো স্পেসিফিক টপিকে আপনাদের সমস্যা থাকে তখন সুযোগ হলে আমি নেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো আজকে আমরা ত্রিকোণমিতি শেষ করব। যারা যুক্ত আছেন সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাবেন। আসলে অনেক বড় কোর্স তো, তাই হচ্ছে কেমন জানি হয়ে যায় যখন মনে হয় যে শেষ হবে। আসলে অন্য ধরনের একটা ফিল কাজ করে। তো সবাই হচ্ছে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই অনেকের সাথে কথা হবে। যেহেতু গ্রুপে ভিডিও সেভ থাকবে, আপনারা যখনই সুযোগ হবে বা মনে হবে দেখে নিতে পারবেন সবগুলো ক্লাস। আপনাদের সুবিধার্থে আমি ডিলিট করব না কখনো, আর যদি প্রয়োজন মনে হয় তখন আমি অবশ্যই আপনাদের নোটিশ করব। ক্লিয়ার আছে? আমরা হচ্ছে ম্যাথগুলো করে ফেলি, তারপর ক্লাস শেষে কথা বলবো, ঠিক আছে? ক্লাস শেষে থাকবেন আপনারা, কথা হবে। আগে হচ্ছে ম্যাথগুলো শেষ করে ফেলি, তারপরে কথা হবে। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে। ত্রিকোণমিতি এই টপিকটা মূলত বিশেষ করে মোটামুটি সব অনেক জবের ক্ষেত্রেই আছে। আর বিশেষ করে শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এইটার সিলেবাসে আছে, যার কারণে আমার এই ক্লাসটা নিতে হলো। নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের অবশ্যই ত্রিকোণমিতি করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা শেষ করি, তারপর এ বিষয়ে কথা বলবো। তো ত্রিকোণমিতিতে অনেক সূত্র আপনাকে শিখতে হবে, এটা স্বাভাবিক। এগুলা 9-10-এর আপনারা জেনারেল ম্যাথে পড়েছেন, সবাই কম বেশি পড়েছেন। ত্রিকোণমিতিক যে 6টা অপারেটর আছে, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এই অপারেটরগুলার বিভিন্ন সম্পর্ক আছে, সেগুলো আমরা দেখব। প্রথম যে সূত্রটা সেটা আমরা দেখতে পাচ্ছি, সাইন থেটা সমান 1 বাই কোসেক থেটা। তার মানে আপনি বুঝতে পারতেছেন সাইনের সাথে কোসেকের সম্পর্ক। একইভাবে কোসেক থেটা সমান হবে 1 বাই সাইন থেটা। মানে যখন সাইনটা আপনি নিচে চলে নিয়ে আসবেন আর কোসেকটা যখন এইখানে চলে যাবে, তখন কি হবে? কোসেক থেটা সমান 1 বাই সাইন থেটা। আবার কস থেটা সমান 1 বাই সেক থেটা, সেক থেটা সমান 1 বাই কস থেটা। তারপর আপনি এটা বুঝতে পারতেছেন সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কজের সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক। এইটা মনে থাকলে আপনার সূত্র মনে রাখাটা সহজ। আমি আবারও বলছি, সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কজের সাথে সেকের সম্পর্ক, আর ট্যানের সাথে কটের সম্পর্ক, এইটা হলো এক ধরনের সূত্র, এক টাইপের। আবার ট্যান থেটা আর কট থেটার সাথে সাইন কজের সম্পর্ক আছে। ট্যান থেটা সমান সাইন বাই কস থেটা, আর কট থেটা সমান কস থেটা বাই ট্যান থেটা, ঠিক আছে? ওকে, তাহলে এই দুইটা সূত্র আপনাকে শিখতে হবে। আর এখানে আরও 3টা প্রধান সূত্র আছে, এই 3টা সূত্র থেকে অনেক সূত্র তৈরি করা যায়। সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1, এই একটা সূত্র জানলে এখান থেকে 2টা সূত্র আরও বানানো যায়। কীরকম? আমি যখন এই সাইন স্কোয়ার থেটাকে রাখবো, এই কজ স্কোয়ার থেটা এই পাশে মাইনাস হয়ে যাবে। আবার একইভাবে আপনি যখন কজ স্কোয়ার থেটা রাখবেন, তখন 1 মাইনাস এই সাইনটা এই পাশে বিয়োগ হয়ে যাবে।
তাহলে এই একটা সূত্রের মধ্যেই তিনটা সূত্র আছে, ঠিক আছে? একটা সূত্রের মধ্যেই কয়টা সূত্র আছে? তিনটা। এই দেখেন 1 2 3, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, মনে থাকে যেন। একটা মনে রাখবেন, বাকিগুলো তৈরি করবেন প্রয়োজন বোধে। তবে আপনাদের এত ডিপলি এত শেখা লাগবে না, কারণ এত ডিপলি দরকার হয় না, রিটার্ন দিতে দরকার হয় না, ঠিক আছে? জাস্ট আমাদের হচ্ছে নিবন্ধনের জন্য যেগুলো লাগবে বা আদার্স বিভিন্ন পরীক্ষার জন্য যেগুলো লাগবে সেগুলো আমরা শিখবো। যেমন এই সূত্রটা থেকে আরও দুটো সূত্র তৈরি করা যাবে। সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা সমান 1, এটা হলো মূল সূত্র। এখান থেকে আপনি একটা তৈরি করতে পারেন যে সেক স্কোয়ার থেটা, এটা যদি আপনি রেখে দেন, এই টেন স্কোয়ার থেটা এবার যোগ হয়ে যাবে, ঠিক আছে? একইভাবে আমি যদি হচ্ছে সেক স্কোয়ার থেটাটা সরি টেন স্কোয়ার থেটাটা এই পাশে নিয়ে আসি, সেক স্কোয়ার থেটা এই অনটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, আর টেন স্কোয়ার থেটা এই পাশে চলে যাবে। মানে এই টেনটাকে জাস্ট এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে একটা সূত্র, দুইটা সূত্র, তিনটা সূত্র। সেকটাকে রাখলে একটা সূত্র, টেনটাকে এই পাশে নিয়ে আসলে একটা সূত্র। একইভাবে আপনি এইটা থেকেও তিনটা, এই যে একটা রাখা যায় এরকম কোসেক স্কোয়ার থেটা সমান এই কটটা এই পাশে জাস্ট প্লাস হয়ে যাবে, এটা একটা, এটা 1 নাম্বার। 2 নাম্বার কী হইতে পারে, আপনি কোসেক স্কোয়ার থেটা আর এই অনটা এই পাশে বিয়োগ হয়ে যাবে, কটটা এই পাশে যোগ হয়ে যাবে। তাহলে এই সূত্রগুলো মনে রাখতে হবে। নর্মালি আমরা যে অঙ্কগুলো করবো এখানে অতটা লাগবে না, কারণ এগুলো রিটার্নে লাগে, হ্যাঁ? তারপরেও শিখে রাখেন, হয়তো লাগতেও পারে কখনো। ওকে, তাহলে এখানে মোটামুটি সূত্রগুলো নিয়ে কথা বললাম। আমরা পরবর্তী যে মেইন যে সূত্রগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। ওকে, আর ক্লাস শেষে কথা হবে অবশ্যই। এখন আমাদের আজকের এই ত্রিকোণমিতির ক্লাসে মূল গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অঙ্ক। আমরা একটা সমকোণী ত্রিভুজের কি কি আছে সবাই জানি। এটাকে বলা হয় অতিভুজ, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব, তাই তো? এই তিনটা তো আমরা জানি। তো এখন এই সমকোণী ত্রিভুজের এই পার্টগুলোর সাথে সাইন থেটা বা ত্রিকোণমিতিক যে অপারেটরগুলো আছে 6টা, সবগুলোর সাথে সম্পর্ক আছে। এখন এগুলো মনে রাখার উপায়টা কি? যেমন আমি লিখলাম সাইন থেটা, আচ্ছা এখানে এটা কি অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাই তো? তো এখন সাইন থেটা সূত্রটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তো এইটা মনে রাখার একটা বাংলা একটা শব্দ বা ওয়ার্ড আছে এরকম, যে সাগরে লবণ আছে। এই কথাটা দ্বারা কি বোঝায়? সাগরে দ্বারা বোঝায় সাইন থেটা, মানে সাগর মানে সাইন, আর লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। তাহলে আপনি এটা মনে রাখতে পারেন যে সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। দরকার হয় না, যদি তাদের মনে না থাকে তাদের হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। তাহলে সাইন থেটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, আমরা একটু আগেই প্রথম পেজে দেখে আসলাম যে সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে। তো আমি যদি সাইনের সূত্রটা জানি, কোসেকের সূত্রটা আমার মুখস্থ করা লাগবে না, কারণ কোসেক থেটার সূত্রটা হবে ঠিক আর উল্টা। এই যে কোসেক থেটা সমান কী হবে, কোসেক থেটা সমান হবে অতিভুজটা যাবে উপরে আর লম্বটা আসবে নিচে। মানে সাইন থেটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থেটা সমান হবে অতিভুজ বাই লম্ব। বুঝতে পারছি আমরা? এরপরে কবরে ভূত আছে, সেটা দ্বারা কী বোঝায়? কবর মানে এটা ক দ্বারা বোঝায় কস থেটা, ভূত ভূয়ের দ্বারা বোঝায় ভূমি, আছে মানে অতিভুজ। তার মানে আমি এটা বলতে পারি যে কস থেটা সমান ভূমি বাই অতিভুজ। এখন আমি দেখে আসছিলাম যে কসের সাথে সেকের সম্পর্ক, তাহলে সেক থেটা সূত্রটা কী হবে, যা সেটা উল্টে যাবে, ভূমি, শেষ। এরপরে টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান, তাহলে ট্যান থেটা সমান কি, লম্ব মানে তো লম্বই অবশ্যই, আর ভূত মানে ভূমি, তাহলে ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। আপনি জানেন ট্যানের সাথে কটের সম্পর্ক, তাহলে কট থেটা সমান এর উল্টাটা হবে ভূমি বাই লম্ব। তার মানে মেইন সূত্র আপনি তিনটা শিখবেন, সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ, কস থেটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। এই তিনটা সূত্র আপনার মুখস্থ থাকবে, আর বাকিগুলো তৈরি হয়ে যাবে যে সাইন থেটা সমান যা হবে কোসেক থেটা সমান তার উল্টাটা হবে, ঠিক আছে? এই সূত্রগুলো লাগবেই, আগে যা পড়ছেন তা লাগবে, এইগুলো লাগবেই, একদম ম্যান্ডেটরি। এরপর একটা ছক আমরা দেখতে পাচ্ছি, ত্রিকোণমিতিক মান, কোণের মান। যেমন সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2। এগুলো আপনার বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করার জন্য লাগতে পারে, এইটা মুখস্থ করবেন। এখন এখানেও সম্পর্ক আছে,
যেমন আমরা জানি সাইনের সাথে কোসেকের সম্পর্ক, এই তো। তাহলে এই যে সাইন, এর সাথে কোসেকের সম্পর্ক, এই বিষয়টা কিভাবে বুঝতে পারি আমরা? সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে কোসেক এর মানটা কি হবে? এই 0কে যদি আপনি উল্টায় দেন, 0-র নিচে কি আছে? মনে মনে একটা 1 আছে, এটাকে উল্টাইলে হবে 1/0, আর 1/0 মানে অসংজ্ঞায়িত। যেমন এইখানে আপনি দেখেন যে সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 সমান কত? হাফ, তাই তো। তাহলে কোসেক 30 ডিগ্রি সমান হবে এর উল্টা, তাহলে কোসেক 30-এর মান কত হবে? হাফের উল্টা মানে 2/1, তার মানে 2। বুঝতে পারছেন? আমরা আরো একটু দেখি। তাহলে আপনি যদি সাইন কস ট্যান এই তিনটাটা মনে রাখেন, তাহলে অটোমেটিক বাক্যগুলো তৈরি হয়ে যাবে, সব মুখস্থ করা দরকার নেই। আমি আবার দেখি, যেমন আমি চিন্তা করতেছি যে সাইন 45 ডিগ্রি মান 1/√2, তাহলে সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কোসেক 45 ডিগ্রি মান হবে √2। কেন? এই 1/√2কে আপনি উল্টাই দিবেন, √2/1 হবে, তার মানে √2। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কজের সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক, কট। তাহলে এই মানগুলো মনে রাখবেন, এগুলো লাগবে আপনাদের। এখন এই পেজে যদি কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমরা পরবর্তী যে মেইন আমাদের অঙ্কগুলো সেখানে আমরা যাব। তো এই সূত্রগুলো লাগবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। কোনো সমস্যা নাই না? অল্প কিছু ম্যাথ, অল্প বললে ভুল হবে, মোটামুটি কয়েকটা ম্যাথ আছে। আমি আবারও বলছি, শিক্ষক নিবন্ধন কিসের জন্য? শিক্ষক নিবন্ধনের জন্য এই ক্লাসটা লাগবে, শিক্ষক নিবন্ধন। এটা নবম বেসরকারি শিক্ষক নিবন্ধনে আসছে, এটা ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। আচ্ছা, সাইন থিটা সমান দেওয়া আছে 5/13 হলে কোসেক থিটার মান কত? এখন আমরা তো জানি যে সাইনের সাথে কোসেকের সম্পর্ক উল্টার, তাহলে সাইন থিটা সমান যদি 5/13 হয়, কোসেক থিটা সমান কত হবে? 13/5। অথবা আপনি এই কাজটাও করতে পারেন যে সাইন থিটার সূত্রটা কি ভাই? কোথায় সেই সূত্র? আমরা জানি কি, সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তাহলে এই সাইন থিটার পরিবর্তে আপনি কি করতে পারেন? 1/কোসেক থিটা লিখতে পারেন 5/13। তাহলে আপনি একটু দেখেন তো যে কোসেক থিটার মানটা কত আসে? কোসেক কিন্তু এটা, তাহলে এটাকে উল্টাই দিলে হয় কোসেক থিটা সমান 13/5, এটাই আনসার। এত কিছু আপনার মনে রাখার দরকার নেই বা বলারও দরকার নেই, জাস্ট সাইনের সাথে কোসেকের সম্পর্কটা উল্টা। সাইন থিটা সমান যদি 5/13 হয়, উল্টা মানটা হবে কোসেকের মানটা, কোসেক থিটা সমান 13/5। মানে আমরা যখনই কোশ্চেন এরকম দেখবো, এই অপশনটা দাগিয়ে দিয়ে আসবো যে সাইনের সাথে কোসেকের সম্পর্ক উল্টা। ওকে, এটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই, এখানে আমরা অত সময় লস করবো না। আমাদের যে মূল অঙ্কগুলা, যেমন এখানে বলছে কট থিটা সমান 5/12 হলে কোসেক থিটার মান কত? এখন আপনি জানেন যে কটের সাথে কোসেকের কোনো ধরনের সম্পর্ক নাই, তাহলে এই প্রশ্নগুলো মূলত আমরা কিভাবে সমাধান করব, এটা আমাদের দেখা উচিত না? তাহলে আমরা যেটা করব, সমকোণী ত্রিভুজের মাধ্যমে সমাধান করব। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, কট থিটা, আচ্ছা কট থিটার বাংলা সূত্রটা কি? কট থিটা একটু আগে আমরা দেখে আসলাম কি, কট থিটা সমান কি? ভূমি বাই লম্ব, মনে আছে কি? তাহলে সেই মানটা আমরা বসাবো। কি দেখছি? কট থিটা সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, এবং এই মানটাই কোশ্চেনে দেওয়া আছে 5/12। তাহলে আপনি বলতে পারেন ভূমির মানটা 5, লম্বর মানটা 12, তাহলে অতিভুজটা বের করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমি কি অতিভুজটা কীভাবে বের করবো? পিথাগোরাসের সূত্র সবার মনে আছে, আমরা জানি কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বর মানটা কত? 12 স্কয়ার, ভূমির মানটা কত? 5 স্কয়ার, অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান কত হবে? 144/25, এটা মুখস্থ বলা যায় 13 হবে। অতএব অতিভুজ সমান কত হবে? √169, তার মানে 13। তো এখন আপনি লম্ব জানেন, ভূমি জানেন, অতিভুজ জানেন, আপনার বের করতে হবে কোসেক থিটার মান। এখন আপনি কোসেক থিটার বাংলা সূত্রটা লেখেন,
কোসেক থিটার বাংলা সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত 13, 13টা বসান, লম্ব কত 12, 12 বসান, এটাই আপনার অ্যান্সার। এই প্রশ্নগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং নিবন্ধন পরীক্ষা এগুলোই আসবে। আমি আবার রিপিট করি, আমার কট থিটা সমান 5/12 দেওয়া ছিল, কোসেক থিটার মান বের করতে বলছে। আমি জানি কটের সাথে কোসেকের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, সম্পর্ক নাই। তাহলে কি করা যাইতে পারে, এই কট থিটা সমান আমি বাংলা সূত্রটা লিখছি, তার মানে ভূমির মানটা দেওয়া আছে 5, লম্বর মানটা দেওয়া আছে 12, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা তো আমি পাবো, আর একটা আমি পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বের করব। তারপর আমি যেটার মান বের করতে হবে তার বাংলা সূত্রটা লিখে মানগুলো বসাই দিব। মানে আমি যখন ওই তিনটার মানটা জেনে যাব, আমার আর কোনো মান বের করতে সমস্যা হবে না। আমি এই চিত্র থেকে কোসেক না, যত ত্রিকোণমিতিক অপারেটর আছে সবগুলোর মানই বের করতে পারবো। এরকম একটা ম্যাথ করলে হবে না, আপনাদের আমি আরও দেখাই। এই ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি সেম ক্যাটাগরি ম্যাথ দেখাচ্ছি একটা, সপ্তম শিক্ষক নিবন্ধনে আসছিল। যেমন এখানে সাইন থিটা সমান 5/13 দেওয়া আছে, ট্যান থিটার মানটা বের করতে বলছে। তো আপনি একটু সাইন থিটার বাংলা সূত্রটা লেখেন, লম্ব বাই অতিভুজ, তাই তো, এটা না। তো আমি এখানে যখন সমকোণী ত্রিভুজটা অঙ্কন করব, লম্ব বাই অতিভুজ এই মানটা কত দেওয়া আছে 5/13, তাহলে লম্বর মান 5, অতিভুজের মান 13, অতিভুজ 13, লম্ব 5, তাই তো। তাহলে আমার ভূমিটা বের হয়ে যায় অটোমেটিক। ভূমিটা আমি কীভাবে বের করব, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বের করব। পিথাগোরাসের সূত্রটা কি, উপপাদ্যটা কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ মানে কত 13 এর স্কোয়ার সমান লম্ব কত 5 এর স্কোয়ার, আর ভূমিটা আমি বের করব 169, এখানে 25, ভূমির মানটা হবে 12, অতএব ভূমি সমান হবে, ডিরেক্ট লিখলাম 144-এর রুট করলে 12। এখন যখন আপনি এই মানটা পেয়ে যাবেন, অবশ্যই আমি ট্যান থিটার সূত্রটা জানি, বাংলা সূত্র, যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মানটা কত 5, ভূমির মানটা কত 12, এটাই আনসার। কথা কি বোঝা গেছে? তাহলে আমার মূল টার্গেট হচ্ছে যে এই পিথাগোরাসের সূত্রের মাধ্যমে যেটা আমি জানি না সেটা বের করে তারপর যার মান বের করতে হবে তাকে বাংলা সূত্রটা লিখে বসাই দিব। আচ্ছা, 3 নাম্বার আর 2 নাম্বার যারা বোঝেন নাই প্রশ্ন করতে পারেন, আমি পরবর্তী প্রশ্নে যাব, 4 নাম্বার প্রশ্নে যাব। 4 নাম্বার প্রশ্নটা একদম ইজি। এখানে এ সমান 45 ডিগ্রি দেওয়া আছে, একটা কোণের মান 45 ডিগ্রি দেওয়া আছে, আপনার এটার মানটা বের করতে বলছে। তাহলে আমি প্রদত্ত রাশিটা লিখি, 1 মাইনাস ট্যান স্কোয়ারে 1 প্লাস ট্যান স্কোয়ারে, তাই তো। তাহলে আমি যেটা করব, এই এর মানটা জাস্ট বসাবো, ট্যান 45 ডিগ্রি, এর উপরে স্কোয়ার দিতে পারি, 1 প্লাস ট্যান, এই ট্যানের স্কোয়ারটা কোণের উপরই তো হবে, তাই তো। তাহলে লেখা যায় কি ট্যান 45 ডিগ্রির উপরে স্কোয়ার। আমি জাস্ট এই এর মানটা এখানে বসাইছি, আর কিচ্ছু এখন পর্যন্ত করি নাই। তো এখন 1 মাইনাস ট্যান 45 ডিগ্রির মান কত, এটা আপনাকে জানতে হবে। এই যে এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমার ত্রিকোণমিতিক অপারেটরের মানগুলো লাগবে। যেমন ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, এই যে। তাহলে আমি যখন জানবো আমার ম্যাথটা ইজি হয়ে যাবে। এর মান কত 1, 1 এর স্কোয়ার, 1 প্লাস 1 এর স্কোয়ার, তাহলে উপরে হয় 1 মাইনাস 1, নিচে হয় 1 প্লাস 1, তাহলে 0/2 মানে 0ই হবে অ্যান্সারটা। একজন 2 নাম্বারটা বোঝেন না, আমি 2 নাম্বারটা বসাই। 2 নাম্বারটা আর 3 নাম্বারটা সেম প্রশ্ন, ঠিক আছে। 2 নাম্বার আর 3 নাম্বার সেম। কট থিটা সমান, আপনি বাংলা সূত্র জানেন, ভূমি বাই লম্ব। তাহলে এই মানটাই তো এখানে দেওয়া আছে, তার মানে ভূমি দেওয়া আছে 5, লম্ব দেওয়া আছে 12। তাহলে আমি এখানে লম্ব আর ভূমি জানি, আমার অতিভুজটা লাগবে। তো আমি সেই অতিভুজটা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বের করছি 13। এখন আমি অতিভুজ জানি, লম্ব জানি, ভূমি জানি। আমার মেইন পয়েন্টটা কি, কোসেক থিটার মান বের করা।
কোসেক থিটার সূত্রটা কি? অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের মান 13 বসাবো, লম্বের মান 12 বসাইছি, জাস্ট সূত্রটা জানলেই হবে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, 4 নাম্বারের পর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি সামনে যাব। প্রশ্ন আছে কোনো? হ্যাঁ জসিম ভাই, আসবো আসবো, ক্লাসটা একটু শেষ হোক। জসিম ভাই যেহেতু বলছে, আসা হবে, অবশ্যই কথা হবে আপনাদের সাথে, একটু ক্লাস শেষে থাকেন, আর কয়েকটা মিনিট আছে। মই খুঁটির অঙ্ক 4 নাম্বারটা এক ভাই বুঝেন না, আমি 4 নাম্বারটা আরেকবার বলি। প্রশ্ন 4, আপনার এর মানটা দেওয়া আছে 45 ডিগ্রি, জাস্ট এই যে রাশিটা আমার এখানে এর মান 45 ডিগ্রি বসাইছি। এখন কেন হুইল স্কোয়ার দিলাম? আমি যখন ডিগ্রির মানটা বসাবো, মানে কোণের মানটা বসাবো, তখন আমার এই পুরোটার উপর স্কোয়ার দিলেও হবে, একই কথা। জাস্ট আমি এর মানটা 45 ডিগ্রি, স্যার এই স্কোয়ার কই পেলাম? আমাদের ট্যানের উপরে স্কোয়ার আছে, মূল তো আমার ট্যান, এখানে ট্যান থেটা থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, এম থাকতে পারে, জাস্ট এটা কোণের মান। তো জাস্ট এখানে এর মানটা 45 ডিগ্রি বসাইলাম, এই পুরোটার উপরে স্কোয়ার দিলাম। জাস্ট এখন ট্যান 45 ডিগ্রির মান 1 বসাইছি, 1 হইলে 1-এর স্কোয়ার, 1 হইলে 1-এর স্কোয়ার, এরপর ক্যালকুলেশন করলে 0। আচ্ছা, এখন আমরা যে প্রশ্নগুলো করব, এই সমস্ত প্রশ্ন বিসিএস পিএলির পুরাতন সিলেবাসে ছিল, মানে এই যে মই খুঁটির অঙ্ক তখন একটা ভাইরাল টপিক ছিল, এবং এগুলো সবাই করে আসছেন স্কুল লাইফে। মই খুঁটির অঙ্কগুলো ছিল আপনাদের 9-10-এ বা 8-এ বললেন ছিল। তো এখন এগুলা এখন নাই বললেই চলে, বা মাঝে মাঝে আবার অনেক সময় চলে আসতে পারে, প্রাইমারি তো আসতে পারে, যার কারণে আমাদের যে বিসিএস পিলির প্রশ্নগুলো ছিল, 18তম বিসিএস, 14 বিসিএস মেবি, বা 15 বিসিএসও মনে ছিল। তো এই সমস্ত প্রশ্নগুলো আমরা একটু সমাধান করার ট্রাই করবো, সোজা আছে। এবং এখানে আমরা সমকোণী ত্রিভুজকে ব্যবহার করব। একটা দেয়াল বা মই যখন হবে, তখন আপনি সমকোণী ত্রিভুজ ব্যবহার করে সেটা সমাধান করতে পারবেন। ওকে, প্রশ্ন 5, একটি 13 মিটার লম্বা মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির এক প্রান্ত থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়াল স্পর্শ করেছে? তো আমি এই সমস্ত প্রশ্ন দেখার সাথে সাথে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো একটা মই 13 মিটার লম্বা, সবসময় যেটা মনে রাখবেন, এইটা হবে আমার দেয়াল, এইটা হবে মই, মানে অতিভুজটা আমার মই, এটা মনে করেন যে মই, এই যেটা মনে মই চিন্তা করতে পারেন আপনি। তাহলে সবসময় মইটা হবে আমার অতিভুজ, আর এইটা তো হবে আমার কি, দেয়াল। আর এইটা কি হবে? এই যে বলেন না যে ভূমি থেকে বা দেয়ালের প্রান্ত থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করছে, মানে এই মইটা দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করছে, তার মানে এইটুকু হচ্ছে 5, অতিভুজটা দেওয়া আছে 13, আপনাকে বের করতে বলছে যে ভূমি থেকে কত উচ্চতায়, তার মানে এই লম্বটা বের করতে বলছে, তার মানে আলটিমেটলি আমাকে এখানে লম্ব বের করতে হবে। আমি আবার চিত্রটা বোঝাইতে চাই, চিত্রটা পারলেই ম্যাথগুলো আপনারা অটোমেটিক পেরে যাবেন। খেয়াল করেন, এটা আমার মই 13 মিটার, এখন এটা হচ্ছে আমার দেয়াল, এটা তাহলে দেয়াল থেকে 5 মিটার দূরে এই মইটা ভূমি স্পর্শ করে, তাহলে এটা 5। আপনাকে বের করতে বলছে যে কত উচ্চতা, এই মইটা কত উচ্চতা আছে, তার মানে আমি যখন লম্বটা বের করবো অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে আমি শুরু করে দিই, আমার লম্বটা বের করলে হচ্ছে, সাপোজ আমি ধরি যে উচ্চতাটা এইচ, এটা ধরলাম এইচ, তাহলে এইচের মানটা বের করতে হবে। তাহলে আমার পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কোয়ার, তার মানে 13 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে কি এইচ স্কোয়ার, যেটা আমি জানি না, আর ভূমি স্কোয়ার মানে 5 স্কোয়ার, শেষ। 169, 5 5 25, এইচ স্কোয়ার। তাহলে এই সমান হবে √144, তার মানে 12। এগুলো মুখস্থ হয়ে যায় যে 13 আর 5 থাকলে একটা হয় 12। তাহলে এই আমার এইচের মানটা কত হবে? 12, এটাই আনসার। উচ্চতা কত? 12। কথাটা কি বোঝা গেছে? তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করে 5 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম।
7 নম্বরে আমরা আসি। একটি বাড়ি 40 ফুট উঁচু, অবশ্যই উঁচু হবে এখানে। একটি মইয়ের তলদেশ থেকে মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? তার মানে আপনাকে এখানে মইয়েরটা বের করতে বলছে, দৈর্ঘ্য, তাই তো? আমি একটা চিত্র রাখবো আগে, এরপর দেখবো আমার কি কি তথ্য দেওয়া আছে। বলছে একটা বাড়ি 40 ফুট উঁচু, তার মানে এই যে এই উচ্চতাটা কত, 40 ফুট। এটা কি বুঝতে পারছেন? এটা মনে করেন যে এই পাশে দেয়াল আছে বা ঘর বাড়ি আছে, 40 ফুট উঁচু একটা দেওয়াল। তাহলে মইয়ের তলদেশ থেকে 9 ফুট দূরে, মানে দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখছে মইটাই, যে দেওয়াল থেকে, এটা দেওয়াল হলে 9 ফুট দূরে, তাহলে এইটুকু নয়। আমাকে বের করতে বলছে মই কত ফুট লম্বা, তার মানে এটা বের করতে বলছে। তাহলে মই মানে অতিভুজ, এটা মনে রাখবেন। তাহলে এখান থেকে অতিভুজ বের করলে হচ্ছে। আমরা কি জানি? তাহলে দেখতে পাচ্ছেন একটা সিম্পল কনসেপ্ট ব্যবহার করে এই ধরনের সব প্রশ্ন আপনারা সমাধান করতে পারতেছেন। অতিভুজ কত আমি জানি না, বের করব। লম্ব কত দেওয়া আছে আমার, 40, 40-এর স্কোয়ার। ভূমি দেওয়া আছে 9, 9-এর স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কত হবে, √, এখানে হয় 1600 আর 81, 1681, 1681, 1681 রুট করলে কত হবে? মনে হয় 41 হবে সম্ভবত। 41 আর 41 গুণ করে দেখতে পারেন, 41 আর 41, হ্যাঁ 1681, তাহলে অ্যান্সার হবে 41। এটা হচ্ছে 41 মিটার লম্বা। তো এখন বলেন 5 নাম্বার, এটা 6 নাম্বার হবে মেবি, 6 নাম্বার বুঝছেন কিনা আপনারা? আমি সামনে যাব। সমস্যা নাই, ওকে। আমরা মইয়ের আরও যে একটু জটিল প্রশ্নগুলো আছে সেগুলো দেখবো, মানে মই খুঁটি আজকে শেষ। এগুলো যদিও এখন আর লাগে না, আর প্রাইমারির জন্য লাগতেও পারে, বা কোন পরীক্ষায় আসে বলা তো আর যায় না। যে প্রশ্নটা একবার হলেও বিসিএসে আসছে তার প্রতি গুরুত্ব দিতে হবে। এই যে আমরা একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে যাই। 8 নাম্বার প্রশ্নটা 15তম বিসিএসের ছিল। বলা হলো একটি 50 মিটার লম্বা মই একটি দেয়ালের সাথে হেলান দেয়া আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করছে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্বটা কত? আমি আগে চিত্রটা আঁকি স্বাভাবিকভাবে। 50 মিটার লম্বা একটি মই, তার মানে মইয়ের দৈর্ঘ্য 50। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে আছে, তার মানে উচ্চতা 40। তাহলে আপনি বুঝে গেছেন যে এইটাই বের করতে হবে। বলছে কি, যে মইয়ের অপর প্রান্ত হতে, এই মইয়ের এক প্রান্ত তো এইখানে, এক প্রান্ত এইখানে, বলছে অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব, বা দেয়াল কত মিটার দূরে, বা দেয়াল থেকে মই কত মিটার দূরে, একই কথা সব কিছু। তাহলে আমার এইটা বের করতে হবে। আমি সাপোজ ধরলাম এটা x মিটার, সাপোজ। এখন আমি পিথাগোরাসের সূত্রের মাধ্যমে x এর মানটা বের করলেই হচ্ছে, আমার ভূমিটা লাগবে। তাহলে আমি কি জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত 50, তার মানে 50-এর স্কোয়ার সমান লম্ব কত 40, 40-এর স্কোয়ার, ভূমি কত x এর স্কোয়ার। 2500, এই 40-এর স্কোয়ার করলে হবে 1600 x স্কোয়ার। x স্কোয়ার সমান হবে 900, x সমান হবে √, 900, 9 রুট করলে 3, 2টা শূন্য রুট করলে 0, তার মানে 30 হচ্ছে আপনার অ্যান্সার। x এর মানটা কত, 30। তাহলে একটা প্রশ্নে আপনার এইটা বের করতে হয়েছে, একটা প্রশ্নে এইটা বের করতে হয়েছে, একটা প্রশ্নে এইটা বের করতে হয়েছে, আর লাগবে। এবার এবার দেখবো যদি খুঁটি ভেঙে যায় তখন কি হবে না হবে। খুঁটি হঠাৎ করে ভাঙতেও পারে। ওকে, তাহলে আমরা 9 নম্বর প্রশ্নে যাই।
একটি খুঁটি ভেঙ্গে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে আমাকে বলছে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত। তাই তো, আমি এক চিত্রটা দেখি। একটা খুঁটি, এটা মনে করেন যে বলছে কি একটা খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এই খুঁটিটা মনে করেন এই তো লম্বা, ঠিক আছে, লম্ব আর উচ্চতা একই, কোনো পার্থক্য নাই। এটা মনে করেন যে এইটুকু লম্বা। এখন এখান দিয়ে এই খুঁটিটা ভেঙে পড়ে গেছে, ভেঙে ভূমির সাথে এরকম আছে। মানে এই বিষয়গুলো তো আমরা সবাই সচরাচর দেখি, একটা জিনিস ভেঙে যখন পড়ে, তার মানে এইটা কিন্তু এখন আর নাই, এটা আমি মুছে দিব। আমি এটা মুছে দেই। সাপোজ মনে মনে চিন্তা করি ওটা নাই, ধরলাম ওটা নাই, এটা আমার মনে করেন যে নাই। আমার খুঁটিটা লম্বা ছিল, ভেঙে এখানে ভূমির সাথে কোণ করছে, কত ডিগ্রি কোণ করছে, এই খুঁটিটা কত ডিগ্রি কোণ করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর এটা হচ্ছে মানে ভূমি থেকে যত মিটার দূরে। তাহলে আমি দেখবো আমার কি কি মান দেওয়া আছে। একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আমি 30 ডিগ্রি লিখছি। এটা হচ্ছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার। তার মানে এই যে লম্বা খুঁটিটা ছিল এর যতটুকু ভাঙছে তার দৈর্ঘ্য 16 মিটার। আমাকে বলছে দণ্ডায়মান না, যতটুকু দাঁড়ায় আছে এখনো, তার দৈর্ঘ্যটা কত। এটা আমি ধরলাম যে এইটুকু এক্স। তাহলে যখনই কোণ দেওয়া থাকবে আর এই যে ভেঙে যাওয়ার ম্যাথ থাকবে, তখনই মনে করবেন যে আবার সাইন থেটা কস থেটা নিয়ে আসতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার লম্ব আর অতিভুজ লাগবে। এখন আপনি চিন্তা করবেন যে কোন সূত্রটার সাথে লম্ব আর অতিভুজের সম্পর্ক আছে। আবারও বলছি, যখনই এরকম খুঁটি ভেঙে যাবে তখন ত্রিকোণমিতির সাইন কস ট্যান এগুলো নিয়ে আসতে হবে, কারণ কোণের মানটা দেওয়া আছে। আপনি যেটা করবেন দেখবেন যে কি কি আমার আছে এখানে, অতিভুজ আছে আর লম্ব আছে। তার মানে অতিভুজ আর লম্বের সাথে কি কি সম্পর্ক আছে, সাইনের সম্পর্ক আছে আর কোসেকের, আমি যেগুলো অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি জানি কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন 30 ডিগ্রি মান বসাবো, আমি এই যে থেটার মানটা বসাবো 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আর লম্বর মানটা কত এক্স, অতিভুজটা কত 16, আমার মান বের হয়ে যাবে। দেখছেন আমি এখানেও কি অ্যাপ্লাই করতেছি, এখানেও আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। এটা আমি আরেকবার দেখাবো। যাই হোক, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ এক্স বাই 16, এক্সের মানটা হবে 8। আমি এই প্রশ্নটা আরেকবার দেখাই। একটা লম্বা খুঁটি ছিল এরকম, সে মনে করেন এইখান দিয়ে হঠাৎ করে ভেঙে এরকম পড়ে গেছে, কারণ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো যতটুকু ভাঙলো তার দৈর্ঘ্য কত, 16। আর যেটা এখন দাঁড়ায় আছে তারটা বের করতে বলছে। এটা এক্স ধরলাম, এটা 16 ধরলাম, এটা কোণ ধরলাম। এখন আমি সাইন নিব, কস নিব, ট্যান নিব, কি নিব। আমি দেখতে পাচ্ছি অতিভুজ আর লম্ব। অতিভুজ আর লম্বের সম্পর্ক কার সাথে, সাইনের সাথে আর কোসেকের সাথে, যে কোনো একটা নিলেই হবে। তাহলে জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অতি। সাইন থিটার মান 30 ডিগ্রি, লম্ব কত এক্স, অতিভুজ কত 16, তাহলে 37 ডিগ্রি মানে হাফ, তাহলে এক্সের মানটা আসবে 8। 9 নম্বর প্রশ্নটা কে কে বুঝি নাই আমরা, এরকম আরো একটা কঠিন প্রশ্ন আছে সেটাও দেখবো। কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে একটা 10 নম্বর প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং মজার আছে, 14তম বিসিএস এর, খেয়াল করেন সবাই। বলছে 18 ফুট উঁচু একটা খুঁটি ভেঙে গেল, যে ভাঙ্গা, কি বলছে, খুঁটি ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করছে। বলছে খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল। বিষয়টা একটু মজার না? আমি একটা খুঁটি আগে আঁকি। এই সম্পূর্ণ খুঁটিটা 18 ফুট উঁচু।
এখন বলছে খুঁটিটা ভেঙে গেছে যে কোনো একটা জায়গায়, কোন জায়গায় ভাঙছে আপনি জানেন না। সাপোজ এই খুঁটির এই অংশটা এখান দিয়ে হঠাৎ করে ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার পরে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। খেয়াল করেন কথাটা, সম্পূর্ণটা ছিল 18, আর বলে দিছে যে যে কোনো একটা জায়গায় খুঁটিটা ভেঙে, মানে এইটুকু আর এখন এইখানে নাই, এ ভেঙে এইখানে চলে আসছে। তখন আমাকে বলছে খুঁটিটি মাটি হতে কত ফুট উচ্চতায় ভেঙেছিল, তার মানে আপনার এইটুকু বের করতে হবে। এইটা হবে কি, এইটা আমাকে বের করতে হবে, আমার টার্গেট হচ্ছে এইটা বের করা। এখন কথা আছে, আমি এইটুকু ধরলাম এইস। তখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখি কে কে পারে। এইটুকু ধরলাম আমি এইস, সম্পূর্ণ খুঁটি ছিল 18 মিটার, এইটুকু আমি ধরে নিয়েছি এইস। এখন আমি আপনাকে প্রশ্ন করছি যে ভাই এইটুকু কত? এইটুকু অবশ্যই হবে 18 মাইনাস এইস। কারণ কি, টোটাল দৈর্ঘ্য ছিল 18 মিটার, 18 থেকে এইটুকু বাদ দিলে তো এইটুকু পাওয়া যাবে। আবারও বলি, মোট খুঁটির দৈর্ঘ্য ছিল 18 মিটার, বা 18 ফুট ছিল, দুঃখিত এখানে ফুট। তাহলে 18 ফুটের এইটুকু যদি এইস হয়, এইটা হবে এই 18 মাইনাস এইস, মানে 18 থেকে এইটুকু বাদ দিলে তো যেটা ভেঙে পড়ছে সেটা পাওয়া যাবে। আবারও বলি, এটা বুঝতে হবে, এইটা বুঝলে আর কিছু লাগবে না। সম্পূর্ণ খুঁটি ছিল 18 ফুট। এখন আমি এইটুকু ধরে নিয়েছি, মানে যেটুকু এখনো দাঁড়ায় আছে, ভাঙে নাই, এইস। তাহলে সম্পূর্ণ থেকে যখন আমি এইটুকু বাদ দিব যেটা ভেঙেছিল, বা এইটুকু আমার এখানে ভেঙে পড়ছে, এইটুকু পাবো 18 মাইনাস এইস। তাহলে আমি এখন বের করলে হচ্ছে, এখন আমার অতিভুজ আছে আর লম্ব আছে, অতিভুজ আর লম্বের সাথে সম্পর্ক কার সেটা দেখতে হবে, সাইনের সম্পর্ক মাস্ট বি। তাহলে আমি কি লিখবো, সাইন থিটা সমান সাইন থিটার মান কত, 30 ডিগ্রি। না বুঝলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। লম্বর মানটা কত হবে, এইস, আর অতিভুজটা কত, 18 মাইনাস এইস। এইটাই বুঝতে হবে যে 18 মাইনাস এইস কেন, 18 মাইনাস এইস, সম্পূর্ণ ছিল 18, এইটুকু যদি এইস হয় তাহলে 18 থেকে এইস বাদ দিলে এই যেটা ভাঙে পড়ছে টোটাল থেকে সেটা পাবো, সিম্পল। সাইন 30 ডিগ্রি মান হাফ, এইস এর মানটাই তো আমার টার্গেট বের করা যায়। এই যদি এটা 5 মিটার হয় তার মানে 5 ফুট উঁচুতে ভেঙে গেছে। আর গুণ করেন, 2s সমান 18 মাইনাস এইস, তাহলে 2s এই যোগ হয়ে যাবে 18, 3h সমান 18, h সমান হচ্ছে 18/3, তার মানে 6। অ্যান্সারটা কত, 6 উঁচুতে ভেঙে গেছিল। তাহলে এই ম্যাথের এগুলো কোনো ফ্যাক্ট না, ফ্যাক্টরি এইটা যে 18 মাইনাস এইচ কোথা থেকে আসলো। সম্পূর্ণ খুঁটি 18, এইটুকু যদি এইচ হয় তাহলে 18 থেকে এইচ বাদ দিলে, মানে এইটুকু বাদ দিলে যেটা ভেঙে পড়ছে, এটা কিন্তু আর এখন এখানে নাই, দাঁড়ানো ছিল, ভেঙে গেছে, ভেঙে এখানে চলে আসছে এরকম। এখন বলেন 10 নম্বর প্রশ্নটা আমরা কারা কারা বুঝি নাই, একটু দেখি। বুঝছি, সবাই বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই, তাই তো? তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। সহজ আছে, আজকের ক্লাসটা কিন্তু সহজ আছে মোটামুটি, যদিও আনকমন টপিক, এগুলো সচরাচর করা হয় না। আমরা সচরাচর মান নির্ণয় করি, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলো করি, পাটিগণিতের হচ্ছে আপনার সুদ কষা করি, লাভ ক্ষতি করি, কিন্তু কিছু কিছু টপিক আছে এগুলো করা হয় না, নর্মালি করা হয় না। সেকেন্ড লাইনটা বোঝেন নাই, আমি মূলত অতিভুজ এবং এই যে লম্ব, এই দুইটা আমার হাতে আছে এবং এই দুইটাকে আমি ব্যবহার করতে পারবো। তো অতিভুজ আর লম্বের সাথে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক, তাহলে লিখলাম সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা হলো সূত্র। এখন এই থিটার মান কত, 30 ডিগ্রি, বসাইলাম সাইন 30 ডিগ্রি। লম্বের মানটা কত, লম্ব কতটুকু, এইচ, এইচ বসাইলাম। অতিভুজ এইটা, তাহলে অতিভুজ বসাইলাম, অতিভুজের মানটা বসাইলাম, লম্বের মানটা বসাইলাম। এখন ওই সাইন 30 ডিগ্রি মান হাফ। এখন বলবেন ভাই কোথায় পাইছেন আপনি হাফ, ওই যে একটা ছক দেখাইছিলাম, এটা পড়তে হবে, মুখস্থ রাখতে হবে। সাইন 30 ডিগ্রি মান হাফ, জাস্ট এখন হাফের মানটা বসে ক্যালকুলেশন করে আসবেন। আমরা মনে হয় পরবর্তী টাইপে যেতে, মানে পরবর্তী মানগুলো যেতে পারি। আসলে আমার কথা বলতে আজকে কেমন জানি লাগতেছে, সত্যি কথা।
মানে কথা বের হচ্ছে না কেন জানি, মানে এক কথা সচরাচর বলা হয় তো, মানে আমার সেই অনলাইন জগৎ শুরু হওয়ার থেকে পর থেকে 2-2.5 বছরের মতো হয়ে গেছে, মানে ক্লাস শুরুতেই যে কথাগুলো বলতে হয় নর্মালি, তো ওই যে ক্লিয়ার আছে কি না বা বুঝছেন কি না এই কথাগুলো বলতে 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 কেমন একটা অভ্যাস হয়ে গেছে। তো আপনাদের সাথে আর বলা হবে না, এটাই খারাপ লাগতেছে, এমনি এটা ভাবতেই খারাপ লাগতেছে। যাই হোক, আপনাদের সাথে গ্রুপে তো কথা হবে বা হচ্ছে গ্রুপে অ্যাড থাকবো বা অ্যাড আসি, বা অনেকের সাথে ফেসবুকেও আমার অ্যাড আছে, পার্সোনালি অ্যাড আছে, তারপর হচ্ছে ফোনে কথা হয় বা হবে। যে কোনো সমস্যায় ফোন দিবে যদি আমি, আসলে তো একজন মানুষের অনেক ব্যস্ততা থাকে বা পার্সোনালি কাজ থাকে, আমি চেষ্টা করবো সবসময় আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য বা যে কোনো সমস্যায় অন্তত হেল্প করার জন্য, মানে ম্যাথমেটিক্যাল সমস্যা হতে পারে, তারপরে সম্ভব হয় না, কারণ আমি যদি চিন্তা করি যে আমার এতগুলা ব্যাচ ছিল 2.5 বছর ধরে, এবং এই ব্যাচের স্টুডেন্ট হিসাব করলে 1000-এর উপরে, এখন একটু সমস্যা হতে পারে, কিন্তু তারপরও আমি আশা করব যে আপনাদের সমস্যা শেয়ার করবেন বা আমিও কথা বলবো, এরকমই হবে। আসলে দীর্ঘমেয়াদী কোর্সগুলো এরকমই হয় যে একটা অন্য ধরনের ফিল তৈরি হয়ে যায় ক্লাসগুলোর প্রতি বা ব্যাচের প্রতি, ঠিক আছে? এটাই। আর সবসময়ই আপনাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমরা এই প্রশ্নগুলো শেষ করি, তারপর কথা হবে। 11 নম্বর প্রশ্নটা একটু ভিন্ন ধরনের। একটা নদী এক তীরে অবস্থিত কোনো একটা বিন্দুতে অপর তীরে অবস্থিত একটা উঁচু গাছের ছায়া পড়ছে বা শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। একটা নদীতে কি হয়, একটা পাড়ে একটা গাছ আছে, তাহলে ওই গাছের ছায়াটা মানে নদীটা ক্রস করে অপর পাড়ে গিয়ে পড়তে পারে স্বাভাবিকভাবে। তো আমি ধরলাম এটা 150 মিটার উঁচু একটা গাছ, এর ছায়াটা মনে করেন যে এই রকম পড়ছে, এখানেও সমকোণী ত্রিভুজ, এর ছায়াটা এরকম এই নদীর এই পারে পড়ছে, একদম ওই পারে পড়ছে। এখন আমাকে বের করতে বলছে নদীটার প্রস্থ কত, মানে আমার এই পারে ছিল একটা গাছ, ছায়াটা পড়ছে এই পারে। এখন অনেকে বলবেন ভাই আপনি ছায়া কই পেলেন, এখন তো লেখা নাই। যেহেতু নদীর কথা বলছে, পানি আছে, তাহলে আমাকে ছায়াটা ধরেই ম্যাপটা করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমার গাছ, এই গাছের ছায়াটা এইভাবে এদিকে পড়ছে, এটা হলো এই পার নদীর, এটা হলো এই পার। এখন বলছে এই দূরত্বটা কত, তার মানে কি আমার হচ্ছে আমি লম্ব জানি, লম্ব জানি না, আর হচ্ছে কোণটা কত 60 ডিগ্রি, আর আমার বের করতে হবে কি ভূমি, এটা ধরলাম এক্স। তো এখন এইটা আপনারা কমেন্টে জানাইবেন যে আমার হাতে লম্ব আছে আর ভূমি আছে, আমি কাকে নিব, ত্রিকোণমিতিক অপারেটর কাকে নিব, কোন একটা আছে, ভূমি একটা আছে, লম্ব একটা আছে। ভূমি কেন, প্রস্থ, এই প্রস্থ মানেই ভূমি। দ্রুত বলবেন যে আমি 11 নম্বর প্রশ্নে কাকে নিতে চাই বা আমার কাকে নেওয়াটা জরুরি। ট্যান নিব, জাস্ট ধন্যবাদ যে আপনারা বুঝতে পারতেছেন। ট্যান কেন নিব, ট্যানের সাথে লম্ব আর ভূমির সম্পর্ক, আমি কট নিলেও হবে ট্যান নিলেও হবে, আমি ট্যানে নিলাম যে ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। ট্যান থেটা মানে যে কোনটা দেওয়া থাকবে 60 ডিগ্রি, আর লম্বটা তো আমি জানি 150, ভূমিটা তো আমি এক্স ধরে নিয়েছিলাম, এর মানটা √3। হ্যাঁ, আপনার ওই ছকটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে এক্স সমান হবে 150/√3, এটাই আমার অ্যান্সার। অ্যান্সারটা কত, এটা হচ্ছে এই প্রস্থটা 150/√3। শেষ। একটা গাছ ছিল, তার ছায়াটা এই পাশে পড়ছে, ভূমির সরি মানে নদীর প্রস্থটা বের করতে হবে, তার মানে ভূমি বের করতে হবে সমকোণী ত্রিভুজের। 12 নম্বর প্রশ্নটা এগুলো সচরাচর করে আসছেন হায়ার ম্যাথমেটিক্সের টপিক। cos n π/2 অনুক্রমটির চতুর্থ পদ কত? তো এরকম যদি রাশি দিয়ে দেয়, সাইন কস ট্যান কট দিতে পারে, বলা থাকবে চতুর্থ, পঞ্চম, দ্বিতীয়, আপনি যেটা করবেন যে এই রাশিটাতেই এন এর মানটা বসাবেন। এখানে আমার আছে n π/2, তো আমার চতুর্থ বসে এন এর মানটা আমি কি বসাবো, 4 বসাবো, মাস্ট বি 4π/2। এগুলো আরও বিভিন্ন ডিটেলস আলোচনা আছে, কারণ সেগুলো যদি আমাদের লাগতেছে না বা আমরা শিখতেছি না বা সময় সাপেক্ষ, অত বলতেছি না, এর কোঅর্ডিনেট বা অনেক কিছু শিখতে হয়। যারা ইন্টারে হায়ার ম্যাথমেটিক্স পড়ে আসছেন বা 9-10-এ যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল তারা হয়তো দেখছেন এগুলো। 2 আর 2 কাটা, তাহলে থাকে কত, cos 2π। cos 2π এর মান কত, 180 ডিগ্রি। আচ্ছা, 2π, খেয়াল করেন বিষয়টা, 2π
পায়ের মানটা কেন 180 ডিগ্রি, এগুলোর জন্য তো বলছিলাম যে কোঅর্ডিনেট লাগবে। যাই হোক, কোণের ক্ষেত্রে পায়ের মানটা 180 ডিগ্রি বোঝায়, ঠিক আছে, কোণের ক্ষেত্রে। যখন রেডিয়ানে কোণটা পরিমাপ করা হয়, ডিগ্রি আর রেডিয়ান। যাই হোক, এখানে আবার কত হবে, cos 360 ডিগ্রি। cos 360 ডিগ্রির মান 1, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে যখন এই ধরনের ত্রিকোণমিতিক অপারেটরে বা রাশিতে অনুক্রম মানে ধারা বা অনুক্রম বলা থাকবে এবং পদের সংখ্যা দেওয়া থাকবে, জাস্ট এনের জায়গায় সেই পদের মানটা বসাইবেন এবং ক্যালকুলেশন করবেন। আর 13 নম্বর একটা মুখস্থ প্রশ্ন আছে যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, এটা পাইবে 180 রেডিয়ান। এটা মানে আসতে পারে অনেক সময়, পড়ে রাখবেন, ঠিক আছে। তো এই ছিল কথাবার্তা। মোটামুটি ত্রিকোণমিতি এগুলা পিলির জন্য পড়লেই হবে, এর বেশি তেমন একটা লাগবে না আমাদের। তারপরেও ডিটেলসটা আসলে রিটার্ন কোর্সেই করানো উচিত, বা এখানে তো সম্ভব হয় না। এখন বলেন, এই যে 11, 12, 13 এর মধ্যে কি কি বোঝেন নাই? কোনো সমস্যা থাকলে বলতে পারেন। কোনো সমস্যা আছে? এখন বলেন কার কি অবস্থা? এই যে কোর্স তো করলেন, 54টা ক্লাস করলেন, নোট করা হয়েছে কার কার? নোট কে কে করছেন? কোর্স করে কার কেমন অনুভূতি? আহ, আমি চেষ্টা করছি যদিও সঠিকভাবে করানোর জন্য, তারপরে আমি যদি মানুষ, আমারও ভুল হতে পারে। চেষ্টা করছি যতটুকু সম্ভব সার্ভিস দেওয়ার ট্রাই করছি। 12 নম্বরে কত লাইন? 1, 2, 3, 3 লাইন। তৃতীয় লাইনটা হচ্ছে আমি বলছি রেডিয়ান। আপনি যখন মানে রেডিয়ানের ক্ষেত্রে পায়ের মানটা 180 ডিগ্রি, ঠিক আছে। রেডিয়ান কোণকে অনেকভাবে পরিমাপ করা যায়, ডিগ্রিতে পরিমাপ করা হয়, রেডিয়ানে পরিমাপ করা হয়। রেডিয়ানের ক্ষেত্রে পায়ের মানটা কত হয়? 180 ডিগ্রি। ডিগ্রিতে যখন আপনি চিন্তা করবেন ডিগ্রি, আমি এখানে কি করছি, এর মানটা বসাইছি জাস্ট 4। কোথায় পাইলাম? চতুর্থ পদ আমাকে বলছে। তাহলে এর মানটা যখন আমি 4 বসাইলাম, 2 দিয়ে 4 কাটলে হয় 2, 2 পাই, cos 2 পাই। এখন এই পাইকে যখন আমি ভাঙাবো, পাইটা হচ্ছে রেডিয়ানের ক্ষেত্রে, রেডিয়ানের ডিগ্রিটা। তো আমি যখন রেডিয়ানের মানটাকে ডিগ্রিতে নিব, তাহলে পাইয়ের মানটা হবে 180 ডিগ্রি। এটা হচ্ছে পাই সমান 180 হচ্ছে রেডিয়ান বা ডিগ্রির কনভার্ট যখন আমি করব, তাহলে পাইয়ের পরিবর্তে আমি 180 বসাইছি। মানে 180 থেকে 2 গুণ করলে 360 ডিগ্রি হবে। আর cos 360 এর মান 1 আসে। আর যারা নোট করেন নাই, অবশ্যই নোটটা করে নেবেন, কারণ নোটটা না করলে হবে না। তারপর হচ্ছে এখন বলেন কার কি কথা আছে। আর আমাকে, আমি দেখি, আমি যদি সময় সুযোগ হয় দু একটা ক্লাস মাঝে মধ্যে নেওয়ার ট্রাই করবো। মানে হয় না, যখন কোর্স শেষ হয়ে যায় তখন তো সবাই ইনএক্টিভ হয়ে যায় নর্মালি, বা দিকে খেয়াল থাকে না, হয় না, ওরকম হয় না। করেছেন সবাই? ওকে, করলে ভালো। এক আপু লিখেছেন ব্যাংক ম্যাথের কথা। আসলে ব্যাংকের ম্যাথ আমি করাইছিলাম, আমার 2-3টা কোর্স ছিল, কিন্তু এরপরে আর করা হয় নাই। মানে এই 2-3টা ব্যাচ নিয়ে আমার নিজেরও পার্সোনাল লেখাপড়া আছে বা আরও বিভিন্ন কাজ টাজ আছে, এগুলো রেখে হয় না, ঠিক আছে। দেখি, তারপরেও ট্রাই করব। তো আপনাদের সাথে ফেস টু ফেস কখনো কথা হয় নাই, যেহেতু শেষ ক্লাস, বা অনেকে বলছেন। আপনাদের অনেককে জয়েন করতে পারলে ভালো হতো যদি আমরা কোনো কলে আসতে পারতাম। আরও কোনো কথা থাকলে বলতে পারেন, সমস্যা নেই। যাক, আপনাদের সাথে ফার্স্ট টাইম কথা হলো এভাবে। আমাকে অনেকেই চিনেন পার্সোনালি, আমার এই ব্যাচেরই কয়েকজন আছে, কয়েক পুরাতন স্টুডেন্ট। আর এমনি তো ফেসবুক অনেক সাথে অ্যাড আছে আমার। এই প্রথম আপনাদের সাথে আমার কথা হলো এভাবে, আমি খুব নার্ভাস এভাবে যে কথা বলতেছি। তো কারো কোনো কথা থাকলে বলতে পারেন পার্সোনালি, বা যে কোনো প্রবলেম। আমি হচ্ছে এখন গোপালগঞ্জে আছি। যারা গোপালগঞ্জের, অবশ্যই কথা হবে বা দেখা হতে পারে স্বাভাবিকভাবে। এবং আমি ঢাকাতে থাকি পার্মানেন্টলি, আমি মিরপুরে থাকি ঢাকার। এখন কয়েক বছর ধরে গোপালগঞ্জে আছি, কিন্তু আমি, আমার ফ্যামিলি হচ্ছে মিরপুরে থাকে ঢাকার।
এখানে অনেকেই আছে ঢাকার। আর হচ্ছে এই যে দীর্ঘ একটা জার্নি আপনাদের সাথে, উম, কোনো ক্লাসে বা কোনো কথায় কোনো আমার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সেটা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের আসলে অনেকের অ্যাক্টিভিটিস আমার খুবই ভালো লাগছে, যে ম্যাথমেটিক্স এমনি কঠিন সাবজেক্ট, আমি যদি একজন ম্যাথের স্টুডেন্ট, তো এই ধৈর্য থাকে না সবার, নর্মালি থাকে না কেন, মনে করেন সেই সংখ্যা পদ্ধতি থেকে ত্রিকোণমিতি পর্যন্ত আসতে পারার মতো অ্যাবিলিটি বা হচ্ছে ইচ্ছা এই সবার থাকে না, নর্মালি থাকে না। কেন থাকে না? এই আমি এতগুলো ক্লাস করতেছি, আমার বীজগণিত পর্যন্ত আস্তে আস্তে আর ভালো লাগতেছে না, এত নোট করা, এত নিয়মের ম্যাথ করা, এত সূত্র পড়া হয় না, ঠিক আছে? এটাই স্বাভাবিক। তো তারপরেও চেষ্টা করতে হবে, যেহেতু চাকরি পাইতে হবে, মানে দেয়ালে পিঠ থেকে গেলে হয় না যে কিছু করার থাকে না, তো সেই স্বাভাবিকভাবে আমাদের এটাই হবে যে কঠিন। যেমন আমার কাছে ইংরেজিটা একটু কঠিন লাগে, মানে আমি ইংরেজি অতটা আমার ভালো লাগে না পড়তে, ফিলিংস আসে না, যেমন পড়াশোনার মধ্যে একটা ফিলিংস আসে। আমার ম্যাথ করতে অনেক ভালো লাগে। যেমন আপনাদের এই ম্যাথ করানো মানে কি, আমারও তো অবশ্যই পড়াশোনা করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। আমি যখন এই লেকচারগুলো সাজাই বা সাজাইছি অনেক আগে, 2 বছর 2.5 বছর আগে, তখনও কিন্তু আমার এই কষ্ট করতে হয়েছে, বা ওই থেকে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে ম্যাথের প্রতি। এই আর যেহেতু আমি ম্যাথেরই স্টুডেন্ট, ব্যাকগ্রাউন্ড ম্যাথ, তো এই জন্য আমার ভালো লাগে। কিন্তু আমার আদার্স সাবজেক্টগুলো ভালো না লাগতে পারে। যেমন আপনাকে বা আপনাদেরও অনেকের কিন্তু ম্যাথ ভালো লাগে না, স্বাভাবিকভাবে ম্যাথ ভালো লাগে না বা ম্যাথে দুর্বল দেখে কোর্স করতে আসছেন। আমারও কিন্তু এরকম কিছু দুর্বলতা আছে বিভিন্ন সাবজেক্টের উপরে। তো এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আমাদের ওই যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে যেটা হয় যে আমি, যেমন আমি ম্যাথের স্টুডেন্ট, এখন আমি কত কিছু পড়তেছি বা পড়েছি আগে, এত বড় বড় থিওরি বা অনেক ঝামেলার কিছু পড়লাম, কিন্তু দিন শেষে আমাকে কি করতে হবে বা আমাকে কি করতে হচ্ছে, সেই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ম্যাথ সেই 19-এ যে পড়ে আসছে সেগুলোই পড়তেছি। তো এটাই হয়। আপনারা অনেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করছেন, কেউ হচ্ছে কমার্সের কোনো সাবজেক্ট থেকে অনার্স করছেন, বা ভালো ভালো সাবজেক্ট অনার্স করছেন, ইঞ্জিনিয়ারিং থেকে অনার্স করতে পারেন। দিন শেষে কি হয় আপনার, ওই আইসা আবার আগের পড়াই, সবারই এক পড়া করতে হয়। তো এটাই আসলে এই যে এত কষ্ট করে অনার্স মাস্টার্স করা, দিন শেষে আবার আগের মতো কিছু করতে হয়। যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং হচ্ছে যে কোনো সমস্যায় যোগাযোগ করবেন, বা আমিও কানেক্টেড থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, আমার কোনো ভুল ত্রুটি হলে বা আমার কোনো কথায় অনেক সময় রেগে যেতে পারি, মানে টিচাররা এরকমই হয়, বা আপনিও যখন টিচার থাকবেন, বা টিচার অবশ্যই সবাই টিউশনি কেউ না কেউ করছেন, রাগ হতে পারে, বা আমিও যদি কোনো সময় রেগে কোনো কথা বলে থাকি, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।